মার্কিন সেনাদের প্রাণ নেয়ার উৎসবে মেতেছে ইরান। ইসলামী বিপ্লবের দেশে হামলা চালিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে আমেরিকা। সূচনা করেছে দুঃস্বপ্নের অধ্যায়ের। প্রতিনিয়ত হারাচ্ছে একের পর এক সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান আর যুদ্ধরত সেনা। সম্প্রতি জর্ডানে চালানো ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন দুজন মার্কিন সেনা। এখনো সন্ধান মেলেনি একজনের। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবার আরও একজন সেনা হারালো আমেরিকা। যে যুদ্ধের ইতি দ্রুত টানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, সেটি যেন এখন দেশটির জন্য হয়ে উঠেছে রক্তক্ষয়ী ফাঁদ। প্রশ্ন উঠেছে, তবে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের কাছে হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মূলত উত্তর ইরাকে ভূপাতিত হওয়া একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার সময় নিহত হয়েছেন একজন মার্কিন সেনা, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গেল রোববার ইতোমধ্যেই একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জানিয়েছে, গেল শনিবারই ঘটেছে এমন ঘটনা। বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আহত হয়েছেন আরও একজন মার্কিন সেনা। যদিও নিহত সেনার পরিচয় এখনো প্রকাশ করেনি ওয়াশিংটন। ঘটনাটি ঘটেছে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার একদিন পরই। সেই হামলায় প্রাণ হারান দুজন মার্কিন সেনা। এখনো নিখোঁজ আছেন একজন। সেন্টকম জানায়, গেল শুক্রবার জর্ডানে হামলার ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে কিছু অজ্ঞাত মানবদেহের অবশিষ্টাংশ। সেগুলোর পরিচয় নিশ্চিত করতে এখনো চলমান ফরেনসিক পরীক্ষা। ইরানের তাণ্ডবে একের পর এক মার্কিন সেনা নিহতের ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তাহলে কি ইরানের কম মূল্যের শাহেদ ড্রোন আর মিসাইল মোকাবেলা করতে গিয়েই ক্রমবর্ধমান হারে সেনা হারাচ্ছে ওয়াশিংটন? পরপর মার্কিন সেনা নিহতের ঘটনা কি যুদ্ধের মোড় পরিবর্তনের আভাস দিচ্ছে? প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দাবি করা আমেরিকার সামনে কি তবে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান? বলা হচ্ছে, ইরানের সঙ্গে সংঘাতে জড়ানোর পর পহেলা মার্চেই প্রথম মার্কিন সেনা প্রাণহানির সংবাদ পায় ওয়াশিংটন। একই দিনে কুয়েতের একটি বেসরকারি বন্দরে ইরানের ড্রোন হামলায় প্রাণ হারান 6 জন মার্কিন সেনা। আবার একই দিনে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আহত হন একজন মার্কিন সেনা। যদিও এর এক সপ্তাহ পরেই পাওয়া যায় সেই আহত সেনার মৃত্যু সংবাদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, ইরানের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত 16 জন সেনা হারিয়েছে ওয়াশিংটন। সংঘাত আরও তীব্র হলে মৃত সৈন্যের তালিকা দীর্ঘ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 430 জন মার্কিন সেনা আহত হওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র। বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে যেন আবারও শুরু হয়েছে এক নতুন পারমাণবিক কূটনীতির খেলা। মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি খসড়া চুক্তি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব আনুষ্ঠানিক আলোচনা শেষ হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আটকে আছে পুরো প্রক্রিয়া। আর সেই বিলম্ব ঘিরেই ওয়াশিংটন থেকে রিয়াদ পর্যন্ত তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক জল্পনা। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে দীর্ঘ আলোচনার পর একটি খসড়া সমঝোতা তৈরি হয়। এই চুক্তির আওতায় সৌদি আরব নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। কিন্তু সময়ের সবচেয়ে বিতর্কিত বিষয় হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রচলিত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বাধ্যবাধকতা এতে রাখা হয়নি। ফলে শুরু থেকেই পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বহু বিশেষজ্ঞ। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, 2025 সালের অক্টোবরে আলোচনা শেষ হলেও এখন পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ইরানকে ঘিরে চলমান সামরিক ও কৌশলগত উত্তেজনা। ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা ঠেকানোর যুক্তি সামনে রেখে যেই প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে, সেই একই প্রশাসনের সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়ার উদ্যোগ অনেকের কাছেই বড় ধরনের দ্বৈত নীতি হিসেবে দেখা হচ্ছে। কংগ্রেসের ভেতরেও বিষয়টি নিয়ে নীরব অস্বস্তি তৈরি হয়েছে। আইন অনুযায়ী এমন চুক্তি কার্যকর হওয়ার আগে কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠাতে হয়, কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, চুক্তিটি প্রকাশ্যে এলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের কিছু সদস্য এর বিরুদ্ধে অবস্থান নিতে পারে।
এমনকি দ্বিদলীয় আপত্তির মুখে পুরো উদ্যোগই থমকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই বিতর্কের পেছনে রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আগের একটি বক্তব্য। তিনি প্রকাশ্যে বলেছিলেন, যদি ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদি আরবও একই পথে হাঁটতে বাধ্য হবে। সেই ঘোষণার পর থেকেই দেশটির পারমাণবিক কর্মসূচিকে শুধু জ্বালানি উৎপাদনের প্রকল্প হিসেবে নয়, সম্ভাব্য সামরিক সক্ষমতার দৃষ্টিকোণ থেকেও পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পারমাণবিক বিশেষজ্ঞদের মতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি একদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসামরিক পারমাণবিক জ্বালানি তৈরিতে ব্যবহৃত হলেও একই প্রযুক্তি নির্দিষ্ট মাত্রায় উন্নীত হলে পারমাণবিক অস্ত্র তৈরির পথও খুলে দিতে পারে। তাই অধিকাংশ দেশ নিজস্বভাবে এই প্রক্রিয়া পরিচালনা না করে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে কঠোর তদারকির মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে থাকে। সৌদি আরবের ক্ষেত্রে সেই প্রচলিত ব্যবস্থার বাইরে যাওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। আরও একটি বড় প্রশ্ন উঠে এসেছে আন্তর্জাতিক তদারকি নিয়ে। সাধারণভাবে IAEA এর অতিরিক্ত নিরাপত্তা প্রোটোকল গ্রহণ করলে সংস্থাটি সন্দেহজনক স্থাপনায় পরিদর্শন চালানো সহ আরও বিস্তৃত নজরদারির ক্ষমতা পায়, কিন্তু প্রস্তাবিত এই ব্যবস্থায় সৌদি আরবের সঙ্গে মূল নিরাপত্তা কাঠামো হবে দ্বিপক্ষীয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে। সমালোচকদের মতে এতে আন্তর্জাতিক পর্যবেক্ষণের স্বচ্ছতা কমে যেতে পারে এবং ভবিষ্যতে অন্য দেশগুলো একই ধরনের বিশেষ সুবিধা দাবি করতে পারে। তবে সবাই যে এই চুক্তির বিরোধিতা করছেন তা কিন্তু নয়। কিছু বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবের সঙ্গে সহযোগিতা না করে তবে রিয়াদ একই প্রযুক্তির জন্য রাশিয়া কিংবা চীনের দিকে ঝুঁকতে পারে। সেক্ষেত্রে ওয়াশিংটনের প্রভাব কমবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাও আরও দুর্বল হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পের জন্য এটি বড় একটি বাণিজ্যিক সুযোগ তৈরি করতে পারে বলে তাদের মত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছে না। একের পর এক পাল্টাপাল্টি হামলার মধ্যেই মার্কিন সেনা হতাহতের সংখ্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। একের পর এক পাল্টাপাল্টি হামলার মধ্যে মার্কিন সেনা হতাহতের সংখ্যা বেড়েছে বলে খবর পাওয়া গেছে। উত্তর ইরাকে এক মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতি এবং সেই তথ্য প্রকাশে ওয়াশিংটনের ভূমিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে উত্তর ইরাকে দায়িত্ব পালনরত এক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সময় গত 17 জুলাই জর্ডানে ইরানের হামলার পর নিখোঁজ হওয়া আরেক সেনার সন্ধান অভিযান চালিয়ে কিছু অজ্ঞাত মানবদেহের অবশেষ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলোর পরিচয় শনাক্ত করার কাজ চলছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার হওয়া দেহাবশেষ নিখোঁজ ওই সেনার কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, ফলে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়নি। এই কারণে সরকারি হিসেবে মার্কিন নিহত সেনার সংখ্যা আপাতত 17তেই রয়েছে। তবে শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হলে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে জর্ডানে ইরানের হামলার পর মার্কিন সেনাদের প্রাণহানির সংখ্যা 16তে পৌঁছেছিল। একই সঙ্গে 420 জনেরও বেশি মার্কিন সেনা আহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়। নতুন মৃত্যুর খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। এদিকে শুধু প্রাণহানিই নয়, মার্কিন সেনাদের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য নিয়েও বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। সমালোচকদের অভিযোগ, ওয়াশিংটন শুরু থেকে হতাহত সেনাদের প্রকৃত সংখ্যা গোপন করার চেষ্টা করেছে। সরকারি ঘোষণার সঙ্গে পরবর্তীতে প্রকাশিত তথ্যের বড় ধরনের অমিল সেই অভিযোগকে আরও জোরালো করেছে। গত 10 মার্চ পেন্টাগন আনুষ্ঠানিকভাবে মাত্র 8 জন গুরুতর আহত সেনার কথা স্বীকার করেছিল, কিন্তু পরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায় যুদ্ধের প্রথম 10 দিনে প্রায় 150 মার্কিন সেনা আহত হয়েছিলেন। সেই প্রতিবেদন প্রকাশের পরই পেন্টাগন নিজেদের অবস্থান পরিবর্তন করে জানায় প্রকৃতপক্ষে প্রায় 140 জন সেনা আহত হয়েছেন। বিতর্ক এখানেই থেমে থাকেনি। এপ্রিল মাসে আরও বড় অসঙ্গতি সামনে আসে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সরকারি তথ্য ভাণ্ডারে আহত সেনার সংখ্যা দেখানো হয় 346 জন, কিন্তু একই সময় সেন্টকম মিলিটারি টাইমসকে জানায় প্রকৃত আহতের সংখ্যা ইতোমধ্যে 381-তে পৌঁছেছে। এছাড়া কতজন সেনাকে চিকিৎসার জন্য যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিংবা তাদের আঘাতের প্রকৃতি কী সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানায় মার্কিন সামরিক কর্তৃপক্ষ। যদিও এখনো পর্যন্ত তথ্যের অসঙ্গতিগুলো মূলত আহত সেনাদের সংখ্যা নিয়ে বেশি দেখা গেছে, তবুও এসব ঘটনা ওয়াশিংটনের সরকারি তথ্য প্রকাশের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে বাস্তব পরিস্থিতির তুলনায় ক্ষয়ক্ষতির তথ্য ধীরে ধীরে প্রকাশ পাওয়ায় জনমনের সন্দেহ আরও গভীর হচ্ছে। মধ্যপ্রাচ্যে দ্রুত বিজয়ের যে চিত্র ওয়াশিংটন বারবার তুলে ধরেছিল, বাস্তবতা যেন তার সম্পূর্ণ বিপরীত। ইরানের পাল্টা হামলা জর্ডান, ইরাক ও পারস্য উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটি ও সেনাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
সময় যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে যে এই সংঘাত দীর্ঘ, ব্যয়বহুল এবং আরও প্রাণঘাতী রূপ নিচ্ছে। সেন্টকম জানিয়েছে, নিহত ও নিখোঁজ সেনাদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার আগে প্রকাশ করা হবে না। তবে উত্তর ইরাকে নতুন মৃত্যুর ঘটনা এবং জর্ডানের নিখোঁজ সেনার ভাগ্য ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও নাটকীয় ও উদ্বেগপূর্ণ করে তুলছে। ইরানের ক্ষমতার কেন্দ্রকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে রহস্যের ঘন কুয়াশা। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনিকে নিয়ে একের পর এক জল্পনা ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। এবার সৌদি সংবাদ মাধ্যম আল হাদাত একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, মুস্তাফা খামেনি বর্তমানে ইরানেই নেই। এই দাবিকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই ঘটনার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় তার ছেলে মুস্তাফা খামেনিকে, কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জনসমক্ষে একবারও হাজির হননি। ফলে তার অবস্থান ও কার্যক্রম নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। আল হাদায়াতের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুস্তাফা খামেনির নামে যেসব লিখিত বিবৃতি প্রকাশ করা হচ্ছে সেগুলো তিনি নিজে লিখছেন না, বরং ইরানি গার্ড বাহিনীর নতুন প্রধান আহমেদ ওয়াহিদি এবং বাহিনীর আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা সেসব বার্তা প্রস্তুত করছেন, যদিও এই দাবির পক্ষে কোনো স্বাধীন বা নিরপেক্ষ প্রমাণ উপস্থাপন করা হয়নি। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব এখন নাকি চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের দাবি, শাসক গোষ্ঠীর ভেতরের এই বিভাজন এতটাই গভীর যে তা আইআরজিসির ভবিষ্যৎ অস্তিত্বকেও হুমকির মুখে ফেলতে পারে। তবে এ বিষয়ে ইরান সরকার বা আইআরজিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। একই সূত্র আরও দাবি করেছে, তেহরান যদি ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপও নেয়, তবুও যুক্তরাষ্ট্র চাইছে না যে ইসরায়েল পাল্টা হামলায় সরাসরি অংশ নিক। এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই এই সব তথ্যকে সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন। এদিকে মুস্তাফা খামেনির দীর্ঘ অনুপস্থিতি নিয়ে পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যমেও নানা বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে। তাদের দাবি, চলমান যুদ্ধ ও রাজনৈতিক সংকটের মধ্যে তেহরানের ক্ষমতার কেন্দ্রেই মতবিরোধ তৈরি হয়েছে। একদিকে কট্টরপন্থী গোষ্ঠী, অন্যদিকে তুলনামূলক বাস্তববাদী ও নমনীয় প্রশাসনিক অংশ। এমন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে ক্ষমতাসীন মহল। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে 14 দফার কূটনৈতিক চুক্তি স্বাক্ষরের পর থেকে কট্টরপন্থীদের মধ্যে অসন্তোষ দ্রুত বাড়ছে। তাদের অভিযোগ, সাবেক সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যাওয়া ইরানের দীর্ঘদিনের নীতির সঙ্গে সাংঘর্ষিক। তারা এটিকে কার্যত যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের শামিল বলেও মনে করছে। আরও বিস্ময়কর বিষয় হলো, কট্টরপন্থীদের একটি অংশের দাবি, এই চুক্তি বর্তমানে সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির নির্দেশনারও পরিপন্থী। ফলে প্রশ্ন উঠছে, সত্যিই কি ইরানের ক্ষমতার কেন্দ্র এখন বিভক্ত, নাকি এটি কেবল তথ্যযুদ্ধের অংশ? এই মুহূর্তে এসব দাবির স্বাধীন যাচাই সম্ভব না হলেও মুস্তাফা খামেনির রহস্যময় অনুপস্থিতি এবং পরস্পর বিরোধী তথ্য মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।